ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিতের রিট খারিজ। শপথে বাধা নেই বলছেন আইনজীবী। সরকারকে আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত। দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। সাম্য হত্যার বিচার দাবিতে 7 ঘণ্টা পর শাহবাগের অবরোধের সমাপ্তি টানল ছাত্রদল। কাকরাইল মৎস্যভবন এলাকাতেও বিক্ষোভের কারণে ভোগান্তি। গায়ে আমার খুবই কষ্ট হইতেছে, খুব কষ্ট। ভয়াবহ অবস্থা। এই অবস্থা এইভাবে কতদিন চলবে? নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন সাবেক সেনা কর্মকর্তা। করিডোর সহ অন্যান্য পর্যবেক্ষণও যথাযথ। আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া। করিডোর করাটা জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারেক রহমানের প্রসঙ্গ আনায় ডক্টর খলিলের সমালোচনা বিএনপির। সরকারের নিরপেক্ষতার স্বার্থে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি। যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। আপাতত এনবিআর এর সকল কার্যক্রম চলবে আগের নিয়মে। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের আশ্বাস। আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রজ্ঞাপন জারি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। রাজুকের সার্ভার হ্যাক করে রাজধানীর উত্তরার 15 তলা ভবনের নকশা অনুমোদন। জড়িত থাকার অভিযোগে ফটোকপির দোকানের 2 কর্মচারী আটক। আদালতের রায় আসায় কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। তবে শপথ নিয়ে নতুন করে তালবাহানা করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। এ সময় অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। এর আগে দিনভর আন্দোলনে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। আদালতের রায় আসার কয়েক ঘণ্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লাগাতার আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের জন্য সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেন বিএনপির এই নেতা। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক। বলেন 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এর আগে মেয়র পদে শপথের দাবিতে বুধবার থেকে চলে বিরতিহীন আন্দোলন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চলে স্লোগান। রায়ের পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। হয়েছিল তখন তো ওনাকে হারায় দেওয়া হয়েছে, এখন হয়েছে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে আমি অনেক খুশি। এই শপথ গ্রহণ করানো হয়নি কেন? এর মুখোশধারী কারা আছে? এই মুখোশটা উন্মোচন করানোর জন্য আজকের এই আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, মেয়রকে শপথ গ্রহণ করার। আজকে সরকারের থেকে অবস্থানে থেকে তারা নিরপেক্ষতা ভঙ্গ করছে, তাদের এই জায়গায় আমরা দেখতে চাই না। সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টার কঠোর সমালোচনা করে সকলেই পদত্যাগের দাবি তোলেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এর আগে ইশরাককে শপথ না পড়ানোর রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেছেন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী।
একদিকে হাইকোর্টের উল্টো পাশের সড়ক অবরোধ করে চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলন, আর অন্যদিকে হাইকোর্টের নিরাপত্তায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিটের আদেশ। পরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালত বলেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি এই মামলায় আপিলের বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি। ইশরাকের আইনজীবীরা জানিয়েছেন, ইশরাকের শপথ গ্রহণে এখন আর কোনো বাধা নেই। 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। অপরদিকে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা। মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে ইসির কার্যক্রম স্থগিত চেয়ে রিটটি করেছিলেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় 7 ঘন্টা অবরোধ করে রেখেছিল ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করে তারা। বৃষ্টিতে ভিজে সকাল থেকে আসেন নেতাকর্মীরা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকেন তারা। বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এই কর্মসূচিতে। বিকেল 5টায় তারা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়। তার আগে ছাত্রদল নেতারা জানান, কাল থেকে আর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন না তারা। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, অবরোধে আপাতত স্থগিত হলো, তবে সাম্য হত্যার বিচার না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও দেয়া হবে। এ সময় সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার দাবি জানান তারা। 9 দিন হয়ে যাওয়ার পরেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে, একই সাথে রাষ্ট্রীয় যে যন্ত্র, বিশেষ করে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারও এখানে গাফিলতি আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপরাপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল 7 ঘন্টা অবরোধ আর মৎস্য ভবন থেকে কাকরাইল সার্কেল 2 দিন ধরে অবরোধ। বিএনপি নেতা ইশরাক আর ছাত্রদলের এমন কর্মসূচিতে নাকাল অবস্থা রাজধানীবাসীর। সকাল থেকে তীব্র বৃষ্টি, মৎস্য ভবন শাহবাগে বিএনপি পন্থীদের অবরোধে অমানসিক ভোগান্তিতে পড়েন মানুষ। কথায় কথায় রাস্তা আটকে আন্দোলন না করার অনুরোধ ভুক্তভোগীদের। রামপুরা থেকে সকালে বাংলাদেশ মেডিকেলে এসেছিলেন বৃদ্ধা খাদিজা। একে তো সাথে কেউ নেই, হাঁটতে পারেন না। ডাক্তার দেখিয়ে বের হবার পর দেখেন রাস্তা বন্ধ, রাস্তায় কোনো যানবাহন নেই। মাথায় হাত অসুস্থ এই মানুষটির। ডাক্তার দাইতে পিজি হাসপাতালে বাবা, এখন তো দেই আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে, খুব কষ্ট, যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বৃদ্ধার মতো অবস্থা গোটা রাজধানীবাসীর। শাহবাগ থেকে বাংলা মোটর আর মৎস্য ভবন থেকে কাকরাইল রাস্তা আটকানো, তার উপর অফিস সময় শুরু হতে মুষলধারে বৃষ্টি। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সবাই পড়েন মারাত্মক অসুবিধায়। গতকালকে বিকালে আমরা 2টা বাজে আসছি, হসপিটালে রওনা দিছি, 5টা পর্যন্ত পাইনি, আমরা আইসা ডাক্তার পাইনি, আমরা যাই হোস্টেলে উঠছি। এখন আজকে আবার সকালে আইসা ডাক্তার দেখাইছি। তো এরকম প্রতিদিন করলে দেশের হাজারো মানুষ ক্ষতি হয় এবং দেশের ক্ষতি হয়। ডাক্তারকে দেখাই এখন গাড়িগুলো পাচ্ছিলে দাঁড়াই আছে। ভয়াবহ অবস্থা। এই অবস্থায় এইভাবে কতদিন চলবে? এইভাবে কি চলা যায় নাকি? মৎস্য ভবন কাকরাইল এলাকা 2 দিন ধরে আর শাহবাগ এলাকা 7 ঘন্টা অবরোধে কার্যত অচল ছিল ঢাকা দক্ষিণের অংশ। সেই প্রভাবে অচল হয়ে পড়ে পুরো রাজধানী। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহন। গাড়ি না পেয়ে মাইলের পর মাইল হেঁটেছেন অনেকে। বৃষ্টি, গরমে সবার ছিল নাভিশ্বাস অবস্থা। প্রথম গেছি ওই শাহরটনের ওই রোডে, হেই রোড ব্লক, আসলাম শাহবাগ আর শাহবাগ ব্লক, এখন এইখানে এই অবস্থা।
ভোগান্তি অত্যন্ত বেশি। শুধু আমি না, সাধারণ মানুষ যারা হাজার হাজার রুগী আছে, এদের কি কষ্ট কন্ত। গাড়ি ফাইনা কিছু না, চলার হাঁটি হাঁটি আইতে হয়। এভাবে চললে তো আমাকে সমস্যা, সামনে ঈদ কেমনে কি করবো। মানে এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের প্রচুর ভোগান্তি। এই যে আপনার সেই হেঁটে হেঁটে আসা, সেই হেঁটে যাওয়া, এটা এই জন্য তো আমরা বাংলাদেশ এইভাবে চাইনি। নগরবাসী বলছেন মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্যই আন্দোলন। তাই এক পক্ষের আন্দোলনের জন্য গোটা নগরীর মানুষ যেন কষ্ট না পায়, সেই অনুরোধ ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 3 মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান। সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে, যেখানে মব জাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস। সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি। এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এসব বিষয়ে একজন সেনা কর্মকর্তার মতামত জানার চেষ্টা করেছি আমরা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চাচ্ছে নির্বাচন, সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত, যেটা উনি আগেও বলেছেন, এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া এবং গণতন্ত্রে ফিরে যাওয়া। বন্দর, করিডোর সহ অন্যান্য ইস্যুতেও সেনাপ্রধান যে কথা বলেছেন সেগুলোকে অত্যন্ত সঠিক অভিব্যক্তি বলেও মত এই বিশ্লেষকের। আমরাও মনে করেছি যে করিডোর করাটা জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজে এখানে উনি যেটা বলেছেন এটা সঠিকভাবে বলেছেন। চট্টগ্রাম বন্দরের কথা এসছে, সেটা পরিপ্রেক্ষিতে উনি যেটা বলেছেন সেটাও সঠিকভাবে ব্যক্ত করেছেন যে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। কাজে নির্বাচিত সরকার আসলে এই ধরনের সিদ্ধান্ত দেওয়াটা সঠিক হবে বলে উনি মনে করেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করে। একই বিষয়ে 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এটা মানুষকে বিভ্রান্ত করে, এখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আশা করব যে ভবিষ্যতে এসব ব্যাপারে, বিশেষ করে যেগুলো স্পর্শকাতর ব্যাপার, সে বিষয়ে আরো সমন্বয় থাকবে। সেনাপ্রধানের বক্তব্য সবাই উপলব্ধি করলে জাতির জন্য মঙ্গল হবে বলেও মত এই সাবেক সেনা কর্মকর্তার। মবের কালচারের জন্য। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের ভাবমূর্তির স্বার্থে 2 ছাত্র নিরাপত্তা উপদেষ্টার অপসারণ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বর ধরে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি দলটির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আর সরকারকে উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো রুটিন দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে এনসিপির আন্দোলনকে রহস্যজনক বলেও মনে করছেন বিএনপি নেতারা। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির আলোচনার সারসংক্ষেপ। বিএনপির স্থায়ী কমিটির পর্যবেক্ষণ, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। কোনো কোনো মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাই সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের যে
সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে। আদালতের প্রতি সম্মান রেখে মেয়র পদে ইশরাকের শপথ আয়োজনের পরামর্শ বিএনপির। এছাড়া নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের ঘটনাকে রহস্যজনক বলেও মনে করেন তারা। একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে। জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। দাবি করা হয় ডিসেম্বর সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের রোডম্যাপের হুঁশিয়ারি দেওয়া হয় সরকারকে সহযোগিতা না করারও। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এদিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় এখন কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সেই সাথে তার বক্তব্য প্রত্যাহার করে পদত্যাগ দাবি করা হয়েছে। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা জানে দেশবাসী। তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেয়া হয়েছে। রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না। এছাড়া ইশরাক ইস্যুতে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নাহিদ ইসলামের সাথে ছিলেন সংগঠনের নেতা সারোয়ার তুষার। পরে যমুনা টেলিভিশনকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জানান, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনসাধারণের ত্যাগ ও জাতীয় ঐক্যের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা এই কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, লাখ মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা এবং পুরো দেশের মানুষের ভবিষ্যৎ এবং জাতীয় ঐক্যের বিষয়টি ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। এছাড়া সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এতে ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআর-এর সকল কার্যক্রম আগের মতোই চলবে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম পরিচালনা করবেন। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআর-এর আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে 20 মে বৈঠক করেন অর্থ উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির 5 জন সদস্য। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 জন প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 জন প্রতিনিধি রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাতেই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে। এদিকে দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। মাত্র 17 মিনিটে পাশ হয়ে গেল 15 তলা ভবনের নকশা, তাও আবার রাজধানীর উত্তরায় জলাশয়ের উপর। অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজুকের সার্ভার হ্যাক করার মাধ্যমে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে মতিঝিলের এক ফটোকপি দোকানের 2 কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। যে নগরীতে 5 তলা বাড়ির নকশা অনুমোদনে মাথার ঘাম পায়ে পড়ে, সেখানে মাত্র কয়েক মিনিটই পাশ হয়ে গেল বহুতল ভবনের নকশা, তাও আবার উত্তরা এলাকায়। যে ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে তাতে থাকার কথা রয়েছে 185টি ইউনিট। জানা যায়, রাজুকের নকশা অনুমোদন সার্ভার ইসিপিএস হ্যাক করে এই কাজটি করেছে নীল নকশা নামের একটি দোকানের মালিক ও কর্মচারীরা। কেবল হ্যাকিংই নয়, অবৈধভাবে নকশা অনুমোদনের জন্য আর্থিক লেনদেনেরও প্রমাণ মিলেছে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। 17 মিনিটে একটা হাই রাইজ বিল্ডিং নকশা অনুমোদন হয়ে গেছে। ঘটনা ধরা পড়ার পরই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় দোকানের 2 কর্মচারীকে। যদিও এর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তারা। সবগুলো ফাইল ওনারা ডিটেলস দেখার পরে আমাদের একটা ফাইল ওনারা বললো যে এখান থেকে জমা হচ্ছে, কিন্তু ওখানে বসে ক্রেডিট কার্ড থেকে টাকা জমা দিছে। এটা দেখার পরে ওনারা আমাদের এখানে নিয়ে আসছে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ফাইল সাবমিট করছি, এটাই আমাদের দোষ, এবং আমার বসের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছে। অভিযানকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সিলমোহর ও জালিয়াতি করা নকশা। যদি অন্য দোকান থেকে এটা আপলোড হয় তাহলে ওনার এখান থেকে পেমেন্ট হবে না। এই রিলেশন থেকে ওনাদেরকে আমরা এখানে অভিযুক্ত করে মামলার যে প্রস্তুতিটি হচ্ছে, মূল কারণ হচ্ছে এটি। আমরা নিশ্চিত হয়েছি যে ওই দোকান থেকে আসলে এই ধরনের এই জাতীয় কাজটি হয়েছে। রাজুক চেয়ারম্যান জানান, সার্ভার হ্যাক করার ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি।
প্রাথমিক তদন্ত শেষে উদ্ঘাটন করে যে নীল নকশা নামে একটা দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে এই কাজগুলো হয়। সেখানে আজকে আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা ওই তদন্ত টিম যায় এবং সেখান থেকে আমরা 2 জনকে আটক করি। মালিক এবং একজনকে পাওয়া যায়নি, যে 2 জন কর্মচারীকে পাওয়া গেছে তাদেরকে আমরা আটক করি এবং আমরা পুলিশের কাছে সোপর্দ করতেছি এবং আমরা একটা আইনানুগ ব্যবস্থা নেব, পূর্ণাঙ্গ একটা তদন্ত কমিটি করব। সংস্থার প্রধানের কাছে প্রশ্ন ছিল, এত বড় জালিয়াতি রাজুকের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া সম্ভব কিনা। চেয়ারম্যান বলছেন, যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তারই বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজুক। এখানে রাজুকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমাদের লোকজনের, সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, বিস্তারিত তদন্ত করব এবং যদি কেউ থাকে কঠোর শাস্তি এবং সেমভাবে, শুধু চাকরি না এবং আইনের আওতায়, যাতে অন্যরা যেমন আসতেছে বাইরের যারা এখানে যারা আছে তারাও সেমভাবে আইনের আওতায় যদি কেউ থেকে থাকে। নকশা জালিয়াতির পর থেকে পলাতক রয়েছে দোকান মালিক এনামুল হাসান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2008 সালে জাতীয় নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তের পর এমন প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ নেবে বলে জানান দুদক চেয়ারম্যান। বিধি অনুযায়ী 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এরপর টানা আরও 3টি নির্বাচনে পরপর তিনি দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী হিসাবে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এ নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্য বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপনের প্রমাণ পেয়েছে দুদক। দুদক জানায় 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেছিলেন শেখ হাসিনা। কিন্তু সংস্থাটিতে অনুসন্ধানে উঠে এসেছে ওই সময় শেখ হাসিনার স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 33,66,000 টাকার আর অস্থাবর সম্পত্তির মূল্য 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2 কোটি টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ পেয়েছে দুদক। হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী তার সাথে বাস্তবের, অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় তথ্য গোপন করায় শেখ হাসিনার নির্বাচনের প্রার্থী হবার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে মিথ্যা তথ্য দেওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাছের ঘের নিয়ে বিরোধের জেরে যশোরের অভয় নগরে পৌর কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের বারেদা গ্রামে গুলি করে হত্যা করা হয় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে। ঘটনার প্রতিবাদে কয়েকজনের বাড়িতে আগুনও দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, এই গ্রামে মাছের ঘের নিয়ে স্থানীয় পিল্টু বিশ্বাস সহ কয়েকজনের সাথে বিরোধ চলছিল তরিকুলের। সন্ধ্যায় ঘের বিষয়ে আলোচনার জন্য কয়েকজন তরিকুলকে পিল্টু বিশ্বাস বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব হলে এক পর্যায়ে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। জমকালো আয়োজনের মধ্যে উদ্বোধন হলো দেশের প্রথম ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025। এমন আয়োজন দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান। এ সময় পাইরেসি মুক্ত মিডিয়া ইন্ডাস্ট্রি করতে সরকারের সহযোগিতা চেয়েছেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এই মেলার।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রিকে টেকসই করতে হলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি সকল অংশীজনকে নিয়ে কাজ করতে হবে। কিভাবে আসলে সকল স্টেক হোল্ডারদের রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট আমরা আসলে এনশিওর করতে পারি। ইন দ্যাট ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট এ ভেরি হেলদি মিডিয়া ইন্ডাস্ট্রি, ভেরি হেলদি ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি। এটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ডেফিনেটলি খুবই বেনিফিশিয়াল হবে। এ সময় কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন জানান, পাইরেসি বন্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই সেক্টরটিকে টিকিয়ে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেবল অপারেটর এবং টেলিভিশন চ্যানেল আমরা যুগপৎ কাজ করব। সেই সাথে স্যাটেলাইট কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে এই তিনটি স্টেক হোল্ডার আমরা যারা আছি, কেবল অপারেটর, দেশীয় চ্যানেলের ব্রডকাস্টার, স্যাটেলাইট কোম্পানি, আমরা সকলে মিলে চেষ্টা করে আমাদের এই সেক্টরে যে বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব। মেলায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল, কেবল অপারেটর কোম্পানি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে। অংশগ্রহণকারীরা জানান, প্রযুক্তির উৎকর্ষতা গ্রাহকের হাতে পৌঁছে দিতে এমন আয়োজন জরুরি। এখন কাস্টমারকে আলাদা করে ONU এবং আলাদা করে রাউটার কিনতে হবে না, তারা একটা ডিভাইসেই এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে। তাতে করে তারা সাশ্রয়ী মূল্যে পাচ্ছে এবং দুইটা ডিভাইস আলাদা করে ইউজ করার পাওয়ার ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নেই। সব ধরনের প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করি, লাইক হচ্ছে আপনার ISP থেকে স্টার্ট করে IAG, দেন হচ্ছে ম্যাক, তারপর রিটেল, আমাদের সব ধরনেরই আছে। 4 ধরনের প্রোডাক্টই আমরা সার্ভিস দিই। ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টকে আরও ইজি করার জন্য AI ড্রিভেন একটা সলিউশন নিয়ে আসছি, যেটা হচ্ছে IT ম্যানেজমেন্টকে আরও বেটার এবং আপনার চ্যাট ড্রিভেন সলিউশন দেওয়ার জন্য। 3 দিনব্যাপী চলবে এই আয়োজন। আগামী 24 জুন সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামবে এই এক্সপোর। হাসবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যে হোয়াইট হাউসে আমন্ত্রণ পাওয়া একসময় রাষ্ট্রপ্রধানদের জন্য আনন্দ এবং সম্মানের ছিল, সেটি এখন আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। ডেকে নিয়ে রীতিমতো একের পর এক অতিথিকে বিব্রত করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউসে ট্রাম্পের তোপের মুখে নাজেহাল হতে হলো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে। এর আগে চরম অপমানিত হয়ে ওভাল অফিস ছাড়তে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। সম্প্রতি হোয়াইট হাউসের অভিজ্ঞতা সুখকর হয়নি কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীরও। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা কমাতে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হাসি মুখে বৈঠক শুরু হলেও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি বৈঠকে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। আলোচনা শুরুর কিছু সময় পরই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে ভিডিও চালিয়ে দেন ট্রাম্প। যে স্থানে বৈঠক হয়েছে সেখানে সচরাচর টেলিভিশন না থাকলেও এদিন সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাথে নিয়ে এসেছিলেন পত্রিকার কাটিং। যদিও যে ভিডিও চালানো হয়েছিল সেটি ভুয়া বলে জানিয়েছে বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা। দক্ষিণ আফ্রিকা নিয়ে অনেকেই খুব চিন্তিত, আর এটাই এই সভার উদ্দেশ্য। অনেক মানুষ আছে যারা মনে করে যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রে চলে আসছে। শ্বেতাঙ্গ কৃষকরা দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছে, এটি খুবই দুঃখজনক। ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেও বেশ শান্ত থেকেই পরিস্থিতি সামাল দিয়েছেন সিরিল রামাফোসা। অবশ্য কৌশলে কাতারে দেয়া বিলাসবহুল বিমান উপহার নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই রাষ্ট্রপ্রধান। এর আগে গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের আগ্রাসী আচরণে চরম অপমানিত হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। খাবার না খেয়েই ওভাল অফিস ছাড়তে হয়েছিল তাকে। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিব্রত হতে হয়েছিল মার্ক কার্নিকেও। তার সামনে সার্বভৌম ও স্বাধীন দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর আগ্রহ দেখান ট্রাম্প। খুব বেশি সৌহার্দ্যপূর্ণ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠকও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।